সেদিন প্রায় ১ বছর পর আমার প্রাক্তন স্বামী আতিকের সাথে দেখা হয়েছিল। সঙ্গে তার বর্তমান স্ত্রীও ছিল। তার স্ত্রী পেশেন্ট আর আমি ডাক্তার। দীর্ঘ ৪ বছর রিলেশনের পর বিয়ে করে ২ বছরের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারিনি। ১ বছর আগে একবারও পেছনে না তাকিয়ে আতিকের এত বছরের সম্পর্কটা কয়েক মুহূর্তে ভেঙে দিয়ে নিষ্ঠুরের মতন চলে গিয়েছিল। আর মাত্র ৪ ঘন্টা পর আমার ফ্লাইট ছিল। জীবনের সব কিছু হারিয়ে যখন নিঃস্ব হয়ে গিয়েছিলাম, ঠিক তখনই জীবনে এত বড় একটা সুযোগ এসেছিল। হাসপাতালে সবার থেকে বিদায় নিতে এসেছিলাম। হঠাৎ পুরুষকণ্ঠের কারোর কান্নার আওয়াজ ভেসে এলো কানে, কারোর কিছু হয়েছে কিনা তা দেখার জন্য। এগিয়ে যেতেই দেখলাম এক লোক নার্সদের সামনে হাত জোড় করে খুব কান্নাকাটি করছে আর বলছে, দয়া করে আমার স্ত্রীকে সুস্থ করে দিন। আর সেই লোকটি অন্য আর কেউ নয়, আমার প্রাক্তন স্বামী আতিক। বুকের ভেতরটা আমার মুচড়ে উঠল। দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম। চেম্বারে গিয়ে মুখে মাস্ক আর গায়ে অ্যাফ্রন জড়িয়ে নিয়ে ফিরে এলাম। কাঁপা কাঁপা কণ্ঠে আতিককে জিজ্ঞেস করলাম, কী হয়েছে আপনার ওয়াইফের? আতিক কান্না জড়িত কণ্ঠে বলল, আমার ওয়াইফ ৪ মাসের প্রেগনেন্ট। হঠাৎ ওর খুব পেইন হচ্ছিল। হাসপাতালে নিয়ে আসতে আসতে মীরা, আতিকের স্ত্রী, সেন্সলেস হয়ে গেছে। আতিকের স্ত্রীর প্রেগনেন্সির কথা শুনে আমার বুকের ভেতরটা আবারও মুচড়ে উঠল। আমাকে চুপ থাকতে দেখে আতিক আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। কাঁদতে কাঁদতে বলতে লাগে, প্লিজ ডাক্তার, আমার ওয়াইফের ট্রিটমেন্ট শুরু করুন। আরও অনেক কিছু সে বলেছিল হয়তো, তবে আমার সেদিকে মনোযোগ ছিল না। আমি চলে গিয়েছিলাম ১ বছর আগে, যেদিন আতিকের হঠাৎ সামনে এসে হাঁটু গেড়ে বসে আমার মুখের সামনে ডিভোর্স পেপার এগিয়ে দিয়েছিল আর বলেছিল, আমাদের ডিভোর্সটা করতেই হবে, না হলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমি কেবল হয়ে আতিকের মুখের দিকে তাকিয়েছিলাম। বিস্মিত চোখে আতিককে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? আতিক, এসব কি বলছো তুমি? প্লিজ কোনো প্রশ্ন করো না, আমি কোনো উত্তর দিতে পারবো না। প্লিজ ডিভোর্স পেপারে সাইন করে দাও। সেদিন প্রথম আমি আতিকের চোখে জল দেখেছিলাম। ওর চোখে এক এক ফোঁটা জল এক একবার করে আমার বুকের ভেতরটায় আঘাত করে যাচ্ছিল। তাই সাইন করে দিয়েছিলাম ডিভোর্স পেপারে, কোনো প্রশ্ন না করেই। ভালোবাসার মানুষের জন্য একবার না হয় ত্যাগ স্বীকার করলাম। সেদিন কেবল আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো আর পারলে ক্ষমা করে দিও বলেই আতিক চিরদিনের জন্য আমার থেকে দূরে চলে গিয়েছিল। আর আমি নিঃস্ব অসহায়ের মতো অশ্রুসিক্ত চোখে ওর চলে যাওয়ার পথের দিকে চেয়েছিলাম। চোখে প্রায় জল চলে আসছিল। চোখের পানিকে চোখ বন্দি করে বহু কষ্টে নিজেকে সামলে নিলাম। এগিয়ে গিয়ে মীরাকে চেক আপ করলাম। অবস্থা খুব একটা ভালো না, ইমিডিয়েটলি অপারেশন করতেই হবে। এদিকে এক মুহূর্তে ডক্টর রাবেয়া ছাড়া ভালো কোনো ডক্টর ডিউটিতে নেই, আর তাকে সাহায্যের জন্য অবশ্যই আর একজন ডক্টর লাগবে। আতিক এখনও কেঁদেই যাচ্ছে আর মীরার মাথার হাত বোলাচ্ছে। ১ বছর আগেও আমি ওর চোখের জল সহ্য করতে পারিনি, আর আজও পারলাম না। ক্যান্সেল করে দিলাম কানাডা যাওয়া, হাতছাড়া করে দিলাম জীবনের সাফল্য সবচেয়ে বড় সুযোগটাও। ভালোবাসার মানুষের জন্য আরও একবার না হয় ত্যাগ স্বীকার করলাম। ওটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে কেউ নাম ধরে ডাক দিল। পেছনে ফিরতেই দেখলাম ডক্টর রাবেয়া আমার দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছেন। ডক্টর রাবেয়া আমাকে জিজ্ঞেস করলেন, তোমার না ফ্লাইট? ওটির জন্য রেডি হচ্ছ যে, যাবো না তুমি? না রাবেয়া আপা, কী বলছো তুমি? এমন সুযোগ তুমি আর পাবে? পাগল হয়েছ নাকি? আমি মুচকি হেসে উত্তর দিলাম, অপারেশনটা আপনি একা করতে পারবেন না, আপনি তা আমি জানি। আর পেশেন্টের জীবনের থেকে কি ডাক্তারের ক্যারিয়ার বড় রাবেয়া আপা? রাবেয়া আপা বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, আর আমি তার চোখের চোখ দেখে স্পষ্ট বুঝতে পারছিলাম যে তিনি কিছু আন্দাজ করেছেন। রাবেয়া আপা আমাকে কোনো প্রশ্ন করার আগেই যে আমি সেখান থেকে এক প্রকার পালিয়ে এলাম। অপারেশন শেষ। মীরার বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি। বাচ্চাটি আরও কিছুদিন আগেই পেটের মধ্যে মারা গিয়েছিল। মেয়েটা খুব পাগলামি করছে।
বাচ্চাকে হারানোর কষ্ট বেশ বড় একটা ধাক্কা হয়ে দাঁড়িয়েছে ওর জন্য। 2 দিন পর মীরা ঘুমাচ্ছে। আতিক মীরার হাতটা ধরে বসে আছে আর আমি দূর থেকে ওকে দেখছি। আচ্ছা আতিক, তোমার কি আমার কথা একটুও মনে নেই? যার চোখের গহীনে বারবার তলিয়ে যেতে বলতে, তার চোখ দেখেই তুমি আজ চিনতে পারলে না? যার কণ্ঠস্বর না শুনে থাকতে পারতে না, তোমার নিঃশ্বাস থেমে যায় বলতে, তার কণ্ঠ একবারও এতবার শুনেও তুমি চিনতে পারলে না? যাকে ছাড়া তুমি বাঁচবে না বলতে, তাকে ছাড়া তুমি দিব্যি অন্য এক মেয়ের সাথে সুখে সংসার করছো। এখন আমি তোমার কাছে কেবলই এক বেগানা নারী। হায় রে, আমার নিঠুর ভবিতব্য। তবে কেমন ভালোবাসতে তুমি আমায়? না না, হয়তো আমারই অপরাগতা, হয়তো আমার ভালোবাসার খাত ছিল, হয়তো মীরার ভালোবাসা তোমার আমার ভালোবাসার ভুলিয়ে দিয়েছে। নিজের অজান্তেই গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। হঠাৎ একজন নার্স এসে বলল, ম্যাডাম, আপনাকে রাবেয়া ম্যাডাম ডেকে পাঠিয়েছেন। তাড়াতাড়ি চোখ মুছে ফেললাম। বললাম, গিয়ে বলো আসছি। আচ্ছা। আমি চোখ ভালো করে মুছে নিয়ে রাবেয়া আপার রুমে চলে গেলাম। রাবেয়া আপার রুমে যেতেই তিনি আমার হাতে একটা খাম তুলে দিলেন। পরের দিন মীরার পাগলামি আরও বেড়ে গেছে। কিছুতেই খাওয়ানো যাচ্ছে না ওকে। এমতো অবস্থায় একটা শিশু বাচ্চার কোলে তুলে দেওয়াটা খুব জরুরি। রাবেয়া আপার পরামর্শ অনুযায়ী আতিক এতিমখানায় ছুটছে একটা বাচ্চার আশায়। কিন্তু আমি জানি আতিককে খালি হাতে ফিরতে হবে। এই শহরে এত ছোট বাচ্চা পাওয়া সম্ভব ছাড়া আর কিছুই নয়, অসম্ভব। আমি মীরার কেবিনে গেলাম একটা ছোট্ট শিশুকে কোলে নিয়ে। দরজা খুলতেই কিছু একটা এসে সজোরে আমার কপালে আঘাত করলো। আমি কপালে হাত চেপে তাকিয়ে দেখলাম একটা চামচ মীরার জিনিসপত্র সব ছুঁড়ছে আর চিৎকার করছে। নার্স দুজনে প্রায় নাজেহাল অবস্থায় ওকে সামলাতে গিয়ে আমি এগিয়ে গিয়ে বলতে লাগলাম, মীরা, শান্ত হও। না, আমি থামবো না। আগে আমার বেবিকে আমার কাছে এনে দাও। তোমরা সবাই আমার বেবিকে লুকিয়ে রেখেছো। ফিরিয়ে দাও আমার বেবিকে, ফিরিয়ে দাও বলছি। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে আমার কোলে থাকা 3 মাসের মেয়ে শিশুটিকে মীরার কোলে তুলে দিয়ে বললাম, এই তো তোমার বেবি, তোমার মেয়ে। মীরা বিস্ময় নিয়ে আমাকে প্রশ্ন করল, আমার মেয়ে? কথাটা বলে মীরার বাচ্চাটির দিকে অবাক নয়নে তাকিয়ে রইল। আর সে চাউনিতে বিস্ময়ের সাথে আমি স্পষ্ট চিৎকার পড়া মাতৃস্নেহ দেখতে পাচ্ছিলাম। পরম স্নেহে বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিল। কয়েক ঘন্টা পর আমি মীরার রুমে ছিলাম। হঠাৎ দরজা খোলার শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখলাম আতিক এসেছে। যা অনুমান করেছিলাম তাই। আতিক খালি হাতে ফিরেছে। ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ছুটে এসেছে এখানে। হয়তো মীরার জন্য চিন্তা হচ্ছিল তাই। মনে প্রশ্ন জাগলো, এত ভালোবাসো মীরাকে? আতিকের চোখের বিস্ময় আর অনেকগুলো প্রশ্নের ছাপ দেখতে পেলাম। মীরার বেডের পাশের খাবার খালি প্লেট আর ওকে একটি বাচ্চাকে জড়িয়ে ঘুমন্ত অবস্থায় দেখে আতিক বেশ অবাক হয়েছে বুঝলাম। আতিক কোনো প্রশ্ন করার আগেই আমি বলতে লাগলাম, আপনি কোনো বাচ্চা খুঁজে পাবেন না আমি জানি। এই মেয়েটি এখন থেকে আপনাদের দুজনের। বাচ্চাটিকে কোলে তুলে দেওয়ার পরই আপনার ওয়াইফ শান্ত হয়েছে। আতিক আমার দিকে কৃতজ্ঞপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো, থ্যাঙ্কস এ লট ডক্টর। আপনার এই ঋণ আমি কীভাবে শোধ করব আমি বুঝতে পারছি না। আমি বাচ্চাটির দিকে এগিয়ে গিয়ে কোলে তুলে নিয়ে কপালে চুমু খেয়ে বলতে লাগলাম, এই বাচ্চাটিকে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারেন তাহলেই আমার ঋণ পরিশোধ হয়ে যাবে। অবশ্যই। কিন্তু বাচ্চাটি কার? আমি বিকালে বাচ্চাটির বার্থ সার্টিফিকেট আপনার কাছে পাঠিয়ে দেব, তখনই না হয় দেখে নেবেন। কথাটা বলেই সেখান থেকে চলে এলাম। পুরনো সব স্মৃতি, পুরনো সব মানুষগুলো, চেনা শহর, সব কিছুকে পেছনে রেখে পাড়ি জমিয়েছি কানাডার উদ্দেশ্যে। যে সুযোগটা হাতছাড়া করে ফেলেছিলাম সেই সুযোগটা আরও একবার পেলাম, শুধুমাত্র রাবেয়া আপার সুপারিশের কারণে। তাই পুরনো সব কিছুর থেকে সম্পর্ক ছিন্ন করে অপরিচিত শহরের উদ্দেশ্যে চলছি। দু চোখে বাঁধ ভাঙা কান্না আসছে। মনে হচ্ছে নিজের কলিজাটা ছিঁড়ে ওদের দিয়ে এসেছি। নিজের শেষ সম্বলটাও আজ বিলিয়ে দিলাম।
তাতে কি? ভালোবাসার মানুষটার জন্য না হয় আরও একবার ত্যাগ স্বীকার করলাম। বিকালে একজন নার্স আতিকের কাছে এসে ওর হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বললাম, ডক্টর অলিভিয়া আপনাকে এই খামটা দিতে বলেছিল। নামটা শুনে আতিকের বুকের ভেতর ধুক করে উঠল। আতিক নার্সকে প্রশ্ন করলো, কি নাম বললেন? ডক্টর অলিভিয়া? হ্যাঁ, রাবেয়া ম্যাডামের সাথে যে ম্যাডাম আপনার স্ত্রীর অপারেশন করেছেন তিনি। ও আচ্ছা, দিন। আতিক খামটা খুলে দেখলো তাতে একটা বার্থ সার্টিফিকেট আর একটার সাথে একটা চিঠি রয়েছে। বার্থ সার্টিফিকেটটা দেখতেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সার্টিফিকেটের বাচ্চার মায়ের নামের জায়গায় লেখা অলিভিয়া হোসেন, আর বাবার নামের জায়গায় লেখা আতিক হোসেন, অর্থাৎ তার নাম। আতিকের হাত কাঁপতে লাগলো। মনে মনে সে বলতে লাগে, এটা কি করে সম্ভব? কাঁপা কাঁপা হাতে চিঠিটা খোলে। তাতে লেখা রয়েছে, আতিক, এখনো কি তুমি বুঝতে পারোনি কিছু? এতগুলো দিন তোমার পুরনো 6 বছরের ভালোবাসা তোমার চোখের সামনে ছিল, অথচ তুমি তাকে চিনতেই পারলে না। তুমি এখন এটাই ভাবছো না যে এই বাচ্চাটা বাবার নামের জায়গায় তোমার নাম কেন লেখা? হ্যাঁ, তুমি যেটা অনুমান করছো সেটাই। এই বাচ্চার বাবা তুমিই, আতিক। তুমি যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে তখন যে আমি 2 সপ্তাহ অন্তঃসত্ত্বা ছিলাম সেটা আমি নিজেও জানতাম না। নয়নমণি তোমার মেয়ে। আতিক, আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না, আর তুমি মীরার চোখের জল সহ্য করতে পারো না। তাই নয়নমণিকে তোমাদের দিয়ে গেলাম। আতিক, নয়নমণি আমার চোখের মণি। বড় সাধ করে ওর নাম রেখেছিলাম। মণি আমার নারী ছাড়া ধন। কতটা কষ্ট হয় কোনো মায়ের তার দুধের বাচ্চাটা অন্যকে দিয়ে দিতে, সেটা তো তুমি নিশ্চয়ই বুঝবে। বুকটা ফেটে যাচ্ছিল মণিকে রেখে আসার সময়। আমি জানি মীরা আমার মেয়েটাকে পূর্ণ মাতৃস্নেহ দেবে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, মণির প্রতি কখনো অবহেলা করো না। আর ভয় পেও না, তোমার জীবনে আমি কখনো বাধা হয়ে দাঁড়াবো না। তোমার প্রতি আমার কোনো অভিযোগও নেই। তুমি ভালো থাকলেই আমি খুশি। তোমার ভালো থেকো, এ দয়াই করি, অলিভিয়া। চিঠিটা পড়া শেষ হয়ে আতিকের হন্যে হয়ে অলিভিয়াকে খুঁজতে লাগে। সমস্ত হসপিটাল খুঁজে অলিভিয়াকে না পেয়ে সেই নার্সের কাছে যায় যে তাকে অলিভিয়ার চিঠিটা দিয়েছিল। নার্স, ডক্টর অলিভিয়ার এখন কোথায়? ম্যাডাম তো আজ 2টার ফ্লাইটে কানাডা চলে গেছে। কি? কানাডা চলে গেছে? আচ্ছা, ওনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে বলতে পারেন? সরি স্যার, ওনার সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। আতিক অসহায়ের মতন মীরার কেবিনে ফিরে আসে। মীরা ঘুমাচ্ছে। আতিক ধীরে পায়ে নয়নমণির কাছে এগিয়ে যায়, মাটিতে বসে পড়ে। নয়নমণিকে কোলে তুলে নিয়ে সে অবাক হয়ে দেখতে লাগলো আর বলতে লাগলো, তুই দেখতে একদম তোর মায়ের মতন হয়েছিস, কিন্তু তোর মা যে আমায় একবার তার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল না, একবার সবটা বলার সুযোগও দিল না। আমি যে তোর আর তোর মায়ের কাছে অপরাধী হয়েই রয়ে গেলাম রে মা। কথাগুলো বলেই আতিক কাঁদতে লাগলো। কোনো রকম চোখের জলটা মুছে সে আবারও বলতে লাগলো, তোর মায়ের সাথে আমি যতটা অন্যায় করেছি তার চেয়ে দ্বিগুণ ভালোবাসা দিয়ে আমি তোকে বড় করব, দ্বিগুণ ভালোবাসা দিয়ে তোকে আগলে রাখবো, একটা আঁচড়ও তোর গায়ে লাগতে দেব না। কথা দিলাম আমি তোকে, কথা দিলাম রে মা। কথাগুলো বলে আতিকের মেয়েকে বুকে জড়িয়ে আবারও কাঁদতে লাগলো। 20 বছর পর, আজ বহু বছর পর আবার দেশের মাটিতে পা রাখলাম। এই কয়েক বছরে কি পেয়েছি সেটা হিসেব করে দেখলাম, স্বামী সংসার সন্তান না পেলেও ডাক্তারি পেশার কারণে সাধারণ গরিব মানুষগুলোর অনেক ভালোবাসা পেয়েছি। এতগুলো বছরেও সাহস পাইনি আতিক আর আমার মেয়েটার কোনো খোঁজ নেবার। অতীত আমার বন্ধ দরজার বারবার কড়া নেড়েছে, কিন্তু সে ডাকে সাড়া দিলে যে আমি নিজেকে সামলে রাখতে পারতাম না। ফিরে এসেছি সেই চিরচেনা জায়গায়, যেখানে প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই ছোট্ট বাড়িটাই আমার আর আতিকের ছোট্ট সংসারটা শুরু করেছিলাম। বাড়িটা খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছে। এই কয়েক বছরে সব কিছু বদলে গেছে। বদলে গেছে আমার চশমা পাওয়ার, পাক ধরেছে চুলে, সব কিছু বদলে গেছে, কিন্তু আমার বাড়িটা একটুও বদলায়নি। ঠিক যেমনটা রেখে গিয়েছিলাম তেমনটাই আছে। অবাক নয়নে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম,
এটা কি করে সম্ভব? এতগুলো বছরের যে বাড়িটার পোকামাকড় বাড়ি হয়ে যাওয়ার কথা ছিল। হঠাৎ আমার পাশ থেকে মদাচ্ছের কেউ বলে উঠল, আমি জানতাম জানতাম তুমি ফিরে আসবে। আমি বিস্মিত হয়ে পাশ ফিরে তাকালাম। ওমা, এ যে অল্প বয়সী এক মেয়ে। আমি বলতে লাগলাম, কে মা তুমি? কি বলছো? আমায় চিনতে পারলে না? ভালো করে দেখো। আমি তাকিয়ে রইলাম আর চেষ্টা করলাম চেনার। হঠাৎ বুকের ভেতরটা ধুপ করে উঠল। যা ভাবছি তা নয় তো? তবে কি ভাবে ওর চোখে চোখ রেখে কথা বলবো? ওর তো কোনো দোষ ছিল না। ও যদি আমায় প্রশ্ন করে কেন আমি এমনটা করেছিলাম, তবে আমি কি জবাব দেব? আমি যে ওর কাছে অপরাধী হয়ে যাব। আমি চোখ নামিয়ে নিলাম। মেয়েটি বলতে লাগলো, কেন চোখ নামিয়ে নিচ্ছ মা? তুমি তো চোখ নামিয়ে নেওয়ার মতো কোনো কাজ করনি। তবে কেন অপরাধীর মতো মাথা নিচু করেছো? আমি চোখ তুলে আবার দৃষ্টিতে ওর দিকে তাকালাম। একটা বার তোমার মেয়েকে বুকে টেনে নেবে না? একবার মণি বলে ডাকবে না? আমার চোখের জল ঝাপসা হয়ে এলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলাম, মণি, আমায় ক্ষমা করে দিস মা। মণি ঝাঁপিয়ে আমার বুকে এসে বলতে লাগলো, এমন করে বলো না মা। আমি জানি মা, একটা মেয়ে কখনো তার নারী ছেঁড়া ধন অন্যকে দিয়ে যেতে পারে। আমিও যে একটা মেয়ে, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। জানো মা, ছোটবেলায় বাবাকে প্রায় দেখতাম তোমার ছবির সামনে বসে কাঁদতে। বাবা যেকে কতবার জিজ্ঞেস করেছি, কেন বাবা কাঁদছো, ছবিটা কার? বাবা শুধু বলতো, সময় আসুক তোকে সব বলবো। তারপর আমায় যখন 7 বছর, তখন মীরা মা হট করে একদিন স্ট্রোক করে মারা গেল। বাবা সেদিনই খুব কেঁদেছিল। মণিমা জন্মগতভাবেই মানসিক রোগী ছিল। তাই আমি আর মা দুজনেই বাবার কাছে ছোট বাচ্চার মতন ছিলাম। ছোট বাচ্চার মতো বাবা আমার দুজনকেই সামলে রাখত। আমি এবার মণিকে থামিয়ে প্রশ্ন করলাম, কি বললি তুই? মীরা জন্মগত মানসিক রোগী ছিল আর ও মারা গেছে? হ্যাঁ মা। আর তোমার কথা আমি জানতে পারি আমার যেদিন 15 বছর বয়স পূর্ণ হলো সেদিন, যেদিন বাবা আমাকে সব বলে। তোমার সাথে বাবার পরিচয়, বিয়ে, ডিভোর্স, তারপর আবার মীরা মায়ের সাথে বিয়ে, সবটা। তোমার কথা জানার পর আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি নিজেকে এতটাই গুটিয়ে রেখেছিলে যে তোমার কোনো খোঁজই আমি বা বাবা কেউ পাইনি। তারপর বাবা একদিন আমায় তোমাদের এই ছোট্ট বাড়িটায় নিয়ে আসে। আমার আর বাবার বিশ্বাস ছিল শেখরের টানে এই বাড়িটাতে তুমি একদিন ঠিক করে আসবে, ঠিক ফিরে আসবে। তাই আমি আর বাবা রোজ বিকালে এখানে এসে তোমার প্রতীক্ষায় থাকতাম। আর দেখো, আজ ঠিক তুমি চলে এলে। আমি অবাক হয়ে মণিকে জিজ্ঞেস করলাম, তোর বাবাও আমার প্রতীক্ষা করতো? কেন মা, তোমার কি বিশ্বাস হচ্ছে না? আমি জানি তোমার বাবার প্রতি অভিমান আছে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছেড়ে মীরামাকে বাবা নিজের ইচ্ছায় বিয়ে করেনি, বাধ্য হয়ে করেছিল। তোমার আর বাবার বিয়েটা কথাটা দাদাভাই জানতেন না, তা তো তুমি জানোই। দাদাভাইয়ের অনেক টাকার ঋণ ছিল। পাওনাদারদের টাকা দিতে না পারায় তাদের কড়া অপমানের কারণে দাদাভাই তখন প্রায় মৃত পথযাত্রী। ঠিক সেই সময় মীরামায়ের বাবা দাদাভাইয়ের সব ঋণ পরিশোধ করতে রাজি হন, কিন্তু তার বিনিময়ে মীরামাকে বিয়ে করার শর্ত দেন। বাবা তখন জন্মদাতা পিতাকে বাঁচানোর জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছিল, কিন্তু বাবা তোমাকে এখনও আগের মতোই ভালোবাসে। তুমি বাবাকে ভুল বোঝো না প্লিজ। আমার দু চোখে নোনার জল ভিড় করছে আবার। আমি কেবল মণিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। হঠাৎ মনে হলো আমাদের থেকে কিছুটা দূরে কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ মুছে ভালো করে তাকালাম। ওটা যে আতিক তা বুঝতে আমার খুব বেগ পেতে হলো না। ওর দু চোখ জলে ভেজা। কতদিন পর মানুষটাকে দেখলাম। আমি আতিককে উদ্দেশ্য করে বলতে লাগলাম, দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো এখানে। দেখলাম আতিকের মুখে হাসি ফুটে উঠছে। আতিক এগিয়ে আমাদের কাছে এসে বলতে লাগলো, অনেক অন্যায় করেছি তোমার সাথে। জানি না আমি আদেও ক্ষমা পাওয়ার যোগ্য কিনা, তবুও তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি নিজে নিজে ভাবতে লাগলাম, আতিক আমার প্রতি করা অন্যায়গুলোর কোনো প্রতিবাদ আমি না করলেও আমার চুপ থাকাটাই হয়তো আমার প্রতিবাদ ছিল। মনের কোথাও না কোথাও আতিকের প্রতি অভিমান জন্মেছিল।
এই দীর্ঘ কয়েক বছর সেই অভিমান আরও বেড়ে গিয়েছিল, কিন্তু আজ সবটা শোনার পর অভিমানগুলো যেন করপুরের মতো উবে গেছে। আমার চুপ থাকতে দেখে আতিক আবার প্রশ্ন করলো, কিছু বলছো না যে? আমায় ক্ষমা করছো না লিভিয়া? আমি আতিকের কথায় ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। অতঃপরও বলতে লাগলাম, তোমার প্রতি আমার আগেও কোনো অভিযোগ ছিল না, আজও নেই। মনি উৎসাহ নিয়ে বলতে লাগলো, তবে এখন থেকে আমরা সবাই সুখে দুঃখে একসাথে থাকব। মা, তুমি কালো ঘুমের দীর্ঘ দেহ পেরিয়ে এসেছো। জীবনের প্রতিবাদহীনভাবে অনেক ত্যাগ স্বীকার করেছো। আর না, কি থাকবে না, কি থাকবে তো মা, বলো? আমি মুখে হাসি ফুটিয়ে মনির মাথায় হাত বোলাতে বোলাতে মাথা নাড়লাম।